ছেলে বলল নতুন ক্যামেরা কিনেছে, আজ অনেক মাস পেরিয়ে গেছে সেই ঘটনার। আমাদের পরিবার এখন আগের চেয়েও বেশি একতাবদ্ধ। কিন্তু গতকাল একটা অদ্ভুত ব্যাপার হল। রাকিব কলেজ থেকে ফিরে এসে বলল, মা, আমি একটা মেয়ের সাথে বন্ধুত্ব করেছি। তার নাম রিয়া। সে খুবই সুন্দর। আমি তার সাথে ছবি তুলতে চাই। আমি খুশি হলাম। ভাবলাম রাকিব স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। নিজের বয়সী মেয়েদের সাথে মিশছে। রাকিব বলল, কিন্তু একটা সমস্যা আছে। রিয়ার বাবা মা তাকে ছেলেদের সাথে মিশতে দেয় না। তারা খুবই রক্ষণশীল। আমি বললাম, তাহলে তুমি তার বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সাথে কথা বলো। সম্মানজনক উপায়ে তাদের অনুমতি নাও। রাকিব বলল, আমি চেষ্টা করব। কিন্তু আমার মনে হয় তারা রাজি হবে না। সেই রাতে আমি স্বপ্ন দেখলাম ফরিদা আমার কাছে এসেছে। কিন্তু এবার সে খুশি দেখাচ্ছে। সে বলল, সুমনা, তুমি ভালো মা। তুমি তোমার ছেলেকে সঠিক পথ দেখিয়েছ। আমি বললাম, আপনি কি শান্তিতে আছেন? ফরিদা বলল, হ্যাঁ, আমি শান্তিতে আছি। নাসিরও শান্তিতে আছে। কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। আমি জিজ্ঞেস করলাম, কি কথা? ফরিদা বলল, রাকিব যে মেয়েটির কথা বলছে সেই রিয়া, সে আসলে আমার পুনর্জন্ম। আমি এই পৃথিবীতে আবার এসেছি। আমি চমকে উঠলাম। বললাম, এটা কি সম্ভব? ফরিদা বলল, আমার কিছু কাজ অসম্পূর্ণ ছিল। আমি যে ভুল করেছিলাম সেটার প্রায়শ্চিত্ত করতে আবার এসেছি। রিয়ার মধ্য দিয়ে আমি সেই প্রায়শ্চিত্ত করব। আমি বললাম, কিন্তু রাকিব তো জানে না। ফরিদা বলল, রাকিবের জানা দরকার নেই। কিন্তু তুমি খেয়াল রেখো। রিয়া একটি ভালো মেয়ে। সে রাকিবকে সুখী রাখবে। স্বপ্নটা ভেঙে গেল। আমি বুঝতে পারছিলাম না এটা স্বপ্ন নাকি সত্যি। পরদিন সকালে রাকিব বলল, মা, রিয়া আজ আমাদের বাড়িতে আসবে। তার মা তাকে পাঠাচ্ছেন। তারা তোমার সাথে দেখা করতে চায়। আমি অবাক হলাম। বললাম, হঠাৎ কেন? রাকিব বলল, রিয়া তার মায়ের কাছে আমার কথা বলেছে। তার মা বলেছে যে তুমি নাকি খুবই ভালো মানুষ। সে তোমার সাথে দেখা করতে চায়। বিকেলে রিয়া আর তার মা এলেন। রিয়াকে দেখে আমার চোখ ফেটে গেল। সে দেখতে হুবহু তরুণ বয়সের ফরিদার মতো। একই চোখ, একই মুখের কাটাকুটি। রিয়ার মা বললেন, আমার নাম নাজমা। আমি রিয়ার কথা শুনে খুবই খুশি। সে বলেছে রাকিব খুবই ভদ্র ছেলে। আমি বললাম, রাকিব সত্যিই ভালো ছেলে। সে আপনার মেয়েকে সম্মান করবে। রিয়া কথা বলার সময় আমার মনে হল যেন ফরিদা কথা বলছে। একই গলার স্বর, একই ভঙ্গি। নাজমা আপা বললেন, আমার একটা শর্ত আছে। রাকিব যদি রিয়াকে বিয়ে করতে চায় তাহলে তাকে আমাদের বাড়িতে থাকতে হবে। আমার স্বামী নেই। রিয়া আমার একমাত্র সন্তান। আমি বুঝলাম এটাও নিয়তির খেলা। ফরিদা তার পুত্রবিযোগের কষ্ট ভুলতে আবার মা হয়েছে। আর এবার সে তার ছেলেকে হারাতে চায় না। রাকিব বলল, আমার কোনো আপত্তি নেই। আমি রিয়ার খেয়াল রাখব। রিয়া তখন বলল, আন্টি, আমি একটা স্বপ্ন দেখেছি যে আমি আপনাকে চিনি। যেন আগেও দেখা হয়েছে আমাদের। আমার গা শিউরে উঠল। বললাম, স্বপ্নে অনেক কিছু দেখা যায়। রিয়া বলল, কিন্তু স্বপ্নটা খুবই স্পষ্ট ছিল। আমি দেখেছি যে আমি একটা বড় বাড়িতে থাকি। সেখানে একটা ছেলে আছে। সে আমাকে ভুলভাবে ভালোবাসে। তারপর আমি আত্মহত্যা করি। নাজমা আপা চমকে উঠলেন। বললেন, রিয়া, তুমি কি বলছ? এসব কি? রিয়া বলল, মা, আমি নিজেও জানি না। কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি আগেও এই পৃথিবীতে এসেছিলাম। আমি বুঝতে পারলাম যে রিয়ার অবচেতন মনে ফরিদার স্মৃতি আছে। এটা অনেক সময় হয় পুনর্জন্মের ক্ষেত্রে। রাকিব বলল, রিয়া, তুমি অতীত নিয়ে ভেবো না। আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবি। রিয়া হাসল। সেই হাসি দেখে মনে হল যেন ফরিদা হাসছে। কিন্তু এবার সেই হাসিতে কোনো দুঃখ নেই। আছে শুধু আনন্দ। নাজমা আপা বললেন, তাহলে আমরা রাকিব আর রিয়ার বিয়ের কথা ভাবতে পারি। আমি বললাম, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তারা দুজনেই এখনো ছোট। আরেকটু বড় হোক। সেই রাতে আবার ফরিদার স্বপ্ন দেখলাম। সে বলল, সুমনা, ধন্যবাদ। তুমি আমার দ্বিতীয় জীবনকে স্বাগত জানিয়েছ। আমি এবার সঠিক পথে আছি। আমি বললাম, আপনি সুখী হন। এটাই আমাদের কামনা। ফরিদা বলল, আমি রিয়ার মধ্য দিয়ে রাকিবের খেয়াল রাখব। কিন্তু এবার সব কিছু হবে পবিত্র ভালোবাসায়।
কয়েক মাস পর রাকিব আর রিয়ার বাগদান হল। অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছিল। রিয়াকে দেখে মনে হচ্ছিল যেন কোনো পরী। বাগদানের দিন রিয়া আমার কাছে এসে বলল, আন্টি, আমি আপনাকে মা বলে ডাকতে পারি? আমার চোখে জল এসে গেল। বললাম, অবশ্যই। তুমি আমার মেয়ের মতো। রিয়া আমাকে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে আমি অনুভব করলাম যেন ফরিদা আমাকে ধন্যবাদ জানাচ্ছে। 1 বছর বাদে তাদের বিয়ে হল। বিয়ের দিন রিয়া দেখতে ছিল অপূর্ব সুন্দর। সে লাল শাড়ি পরেছিল, সোনার গহনা, যেন কোনো রানী। রাকিব তার পাশে দাঁড়িয়ে ছিল গর্বিত বরের মতো। তাদের দেখে মনে হচ্ছিল যেন স্বর্গের জুটি। বিয়ের পর রিয়া আমাদের বাড়িতেই থাকল। নাজমা আপাও আমাদের পাশের বাড়িতে চলে এলেন। এভাবে আমরা সবাই একসাথে থাকতে পারলাম। রিয়া খুবই ভালো বউ। সে আমার সব কাজে হাত লাগায়, রান্না করে, ঘর পরিষ্কার করে, মিতুর পড়াশোনা দেখে। মিতু রিয়াকে খুব ভালোবাসে। সে বলে, ভাবি, তুমি আমার দিদির মতো। রিয়া হেসে বলে, আমি তোমার দিদি। রাকিব এখন চাকরি করে, একটা ভালো কোম্পানিতে ফটোগ্রাফার হিসেবে কাজ করে। সে এখন পেশাদার ফটোগ্রাফার। তার তোলা ছবি পত্রিকায় ছাপা হয়। রিয়াও পড়াশোনা করছে। সে ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছে। সে খুব ভালো কবিতা লেখে। তার কবিতা পড়লে মনে হয় যেন কোনো পুরনো আত্মা কথা বলছে। গত মাসে রিয়া আমাকে বলল, মা, আমি মা হতে যাচ্ছি। এই খবর শুনে আমার খুশিতে বুক ভরে গেল। আমি রিয়াকে জড়িয়ে ধরলাম। বললাম, এ তো খুবই খুশির খবর। রিয়া বলল, মা, আমি চাই আমার সন্তান যেন আমার মতো অতীতের বোঝা নিয়ে জন্ম না নেয়। সে যেন নতুন জীবন পায়। আমি বুঝলাম রিয়া তার পূর্বজন্মের কথা জানে। কিন্তু সে সেটা নিয়ে দুঃখ করে না, বরং সেটা থেকে শিক্ষা নেয়। আমি বললাম, তোমার সন্তান অবশ্যই সুখী হবে, কারণ সে জন্মাবে ভালোবাসার পরিবারে। আজ রিয়ার সন্তান জন্মেছে, একটি সুন্দর মেয়ে। আমরা তার নাম রেখেছি ফাতিমা। ছোট্ট ফাতিমাকে দেখে মনে হচ্ছে যেন কোনো ফেরেশতা। রিয়া বলল, মা, ফাতিমার জন্মের সময় আমি একটা স্বপ্ন দেখেছি। দেখেছি যে একজন সুন্দরী নারী আমাকে বলছে, এবার আমি সত্যিকারের শান্তি পেলাম গো। আমি হাসলাম। বললাম, সেই নারী নিশ্চয়ই তোমার জন্য দোয়া করেছে। আজ রাতে আমি শেষবারের মতো ফরিদার স্বপ্ন দেখলাম। সে এসে বলল, সুমনা, আমি এবার সত্যিকারের বিদায় নিচ্ছি। আমার কাজ শেষ। আমি শান্তিতে যেতে পারছি। আমি বললাম, আপনি যান। আপনার আশীর্বাদ আমাদের সাথে থাকবে। ফরিদা বলল, রিয়ার মধ্য দিয়ে আমি নতুন জীবন পেয়েছি। ফাতিমার মধ্য দিয়ে আমি নতুন আশা দেখছি। এবার আমার আর কোনো অভাব নেই। সেই স্বপ্নের পর থেকে আর কখনো ফরিদাকে দেখিনি। মনে হয় সে সত্যিই শান্তিতে চলে গেছে। আজ ফাতিমার বয়স 6 মাস। সে খুব ফুটফুটে, হাসি খুশি। রাকিব তার মেয়েকে নিয়ে খুবই খুশি। সে বলে, মা, ফাতিমা দেখতে তোমার মতো। রিয়া হেসে বলে, না, ও দেখতে তার দাদির মতো। আমি বুঝতে পারি রিয়া কোনো দাদির কথা বলছে। সে ফরিদার কথা বলছে। কিন্তু এখন সেই কথায় কোনো দুঃখ নেই, আছে শুধু ভালোবাসা। সুজন এখন দাদু হয়েছে। সে ফাতিমাকে নিয়ে খেলে, তাকে ছড়া শোনায়। বলে, আমার নাতনি হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে। মিতু এখন 15 বছর বয়স। সে তার ভাতিজিকে খুব আদর করে। বলে, ফাতিমা যখন বড় হবে আমি তাকে সব কিছু শেখাব। আমি দেখছি যে আমাদের পরিবার কিভাবে বড় হচ্ছে, কিভাবে ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে। এই ভালোবাসার মধ্যে কোনো ভুল নেই, কোনো পাপ নেই, আছে শুধু পবিত্রতা। রহিম সাহেব মাঝে মাঝে আমাদের খোঁজ নেন। তিনি বলেন, আল্লাহ তোমাদের পরিবারকে বরকত দিয়েছেন। তোমরা সবাই সুখী থাকো। আমি এখন বুঝতে পারি যে জীবনে কখনো কখনো অদ্ভুত ঘটনা ঘটে, কিন্তু সেই ঘটনাগুলো আমাদের শিক্ষা দেয়া, আমাদের আরও ভালো মানুষ করে তোলে। ক্যামেরার সেই ফ্ল্যাশ এখন আর আমার চোখে জ্বালা করে না, কারণ আমি জানি যে সেই আলো আমাদের জীবনে নতুন আলো এনেছে। সত্যের আলো, ভালোবাসার আলো। আজ রাতে আমি আবার স্বপ্ন দেখব, কিন্তু এবার সেটা হবে ভবিষ্যতের স্বপ্ন। ফাতিমার ভবিষ্যতের স্বপ্ন, আমাদের পরিবারের সুখের স্বপ্ন। এবং সেই স্বপ্নে থাকবে না কোনো ভয়, থাকবে না কোনো অশুভ শক্তি, থাকবে শুধু আনন্দ, থাকবে শুধু আশা, থাকবে শুধু ভালোবাসা।
কারণ আমি জানি যে ভালোবাসা সব সময় জয়ী হয়। সত্য সব সময় জয়ী হয়। আর আমাদের পরিবারে আছে প্রচুর ভালোবাসা। আছে প্রচুর সত্য। এই গল্প এখানেই শেষ। কিন্তু আমাদের জীবন শেষ নয়। আমাদের ভালোবাসা শেষ নয়। আমাদের সুখ শেষ নয়। আমাদের গল্প চলতে থাকবে। নতুন নতুন অধ্যায় লেখা হবে। কিন্তু সেই অধ্যায়গুলো হবে আনন্দের। হবে শান্তির। হবে ভালোবাসার। ধন্যবাদ সবাইকে আমাদের এই গল্প শোনার জন্য। আল্লাহ সবার মঙ্গল করুন। মার ছবি তুলবে। শাড়ি পরে প্রস্তুত হলাম। সে নানা পোজে ছবি তুলতে লাগল। একটা ছবিতে আমাকে হাসতে বলল। তার কথায় হেসে উঠলাম। সে ক্যামেরা নামিয়ে বলল, মা তুমি এত সুন্দর কেন? আমি লজ্জা পেলাম। সে আমার কাছে এসে বলল, এই সৌন্দর্য শুধু আমার চোখে দেখার জন্য নয়, আমার হৃদয়ে অনুভব করার জন্যও। আমি বুঝতে পারলাম না। সে ক্যামেরায় তোলা ছবিগুলো দেখাতে লাগল। প্রতিটা ছবিতে আমাকে দেখছি এক নারী হিসেবে, মা হিসেবে নয়। সে বলল, মা এই ছবিগুলো দেখে আমি বুঝেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। শুধু মাতৃস্নেহ নয়, এর চেয়েও গভীর কিছু। আমার গলা শুকিয়ে গেল। সে আমার হাত ধরে বলল, তুমি আমার প্রেমিকা হও, আমার স্ত্রী হও। আমি তোমার সৌন্দর্যের একমাত্র দর্শক হতে চাই। ক্যামেরার ফ্ল্যাশ এখনও আমার চোখে জ্বালা করছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমনা দাস। আমার বয়স ৪৩ বছর। আমার স্বামীর নাম সুজন দাস, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রাকিব আর মিতু। রাকিব ২০ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। মিতু ১৩ বছর বয়সী, স্কুলে যায়। ওই দিন রাকিব বলল নতুন ক্যামেরা কিনেছে। আমি প্রথমে ভাবলাম সে তার বন্ধুদের ছবি তুলবে, কিন্তু সে বলল আমার ছবি তুলতে চায়। আমি একটু অবাক হলাম। বললাম, কেন আমার ছবি তুলবি? সে হেসে বলল, মা তুমি এত সুন্দর, তোমার ছবি তুলে রাখতে চাই। আমি লজ্জা পেলাম। তবুও তার খুশির জন্য রাজি হয়ে গেলাম। সবচেয়ে ভালো শাড়িটা পরলাম। লাল রঙের, সোনালি বর্ডার। চুল আঁচড়ে বাঁধলাম। একটু লিপস্টিক লাগালাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। সত্যিই বেশ লাগছে। রাকিব এসে বলল, ওয়াও মা, তুমি দারুণ লাগছ। সে নানা পোজ দিতে বলল। কখনো হাসতে বলল, কখনো দূরে তাকাতে বলল। আমি একটু সংকোচ বোধ করছিলাম। কিন্তু রাকিবের উৎসাহ দেখে আমিও উৎসাহিত হয়ে উঠলাম। সে অনেক ছবি তুলল। একটা ছবিতে আমাকে খুব স্বাভাবিক হাসি দিতে বলল। আমি হেসে উঠলাম। হঠাৎ সে ক্যামেরা নামিয়ে রাখল। তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি। সে বলল, মা তুমি এত সুন্দর কেন? আমি বুঝতে পারলাম না কি বলব। সে আমার কাছে এগিয়ে এলো। বলল, এই সৌন্দর্য শুধু আমার চোখে দেখার জন্য নয়, আমার হৃদয়ে অনুভব করার জন্যও। কথাটা শুনে আমার বুক কেঁপে উঠল। এ কেমন কথা? সে ক্যামেরার স্ক্রিনে ছবিগুলো দেখাতে লাগল। প্রতিটা ছবিতে আমাকে দেখতে পেলাম এক অচেনা নারী হিসেবে। মা হিসেবে নয়। যেন কোনো মডেল। যেন কোনো অভিনেত্রী। রাকিব বলল, মা এই ছবিগুলো দেখে আমি বুঝেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। শুধু মাতৃস্নেহ নয়, এর চেয়েও গভীর কিছু। আমার গলা শুকিয়ে গেল। কি বলছে সে? এ তো ভুল কথা। আমি তার মা। সে আমার ছেলে। কিন্তু সে থামল না। আমার হাত ধরে বলল, তুমি আমার প্রেমিকা হও, আমার স্ত্রী হও। আমি তোমার সৌন্দর্যের একমাত্র দর্শক হতে চাই। আমি হতভম্ব হয়ে গেলাম। ছেলেটা কি বলছে? আমি তার হাত ছাড়িয়ে নিলাম। বললাম, রাকিব তুমি কি বলছ? আমি তোমার মা। সে বলল, মা আমি জানি এটা ভুল। কিন্তু আমি কিছু করতে পারছি না। তোমাকে দেখলে আমার মন অন্যরকম হয়ে যায়। আমি বুঝতে পারছিলাম না কি করব। এমন সময় মিতু স্কুল থেকে ফিরে এলো। সে দৌড়ে এসে বলল, মা তুমি কত সুন্দর লাগছ। আমিও ছবি তুলব। রাকিব তাড়াতাড়ি নিজেকে সামলে নিল। বলল, হ্যাঁ মিতু, মাকে নিয়ে আমরা ফ্যামিলি ফটোশ্যুট করব। কিন্তু সেই মুহূর্তে একটা ঝলকানি এলো। ক্যামেরার ফ্ল্যাশ। কিন্তু রাকিব তো ক্যামেরা হাতে নেয়নি। তাহলে এই আলো এলো কোত্থেকে?
আমরা সবাই চোখ তুলে তাকালাম। জানালার কাছে একটা অদ্ভুত ছায়া। কে যেন আমাদের ছবি তুলছিল বাইরে থেকে। রাকিব দৌড়ে জানালার কাছে গেল। বলল, কে ওখানে? কিন্তু কাউকে দেখতে পেল না। শুধু একটা কাগজ পড়ে আছে জানালার নিচে। সেই কাগজে লেখা ছিল, তোমাদের পারিবারিক রহস্য আমি জানি। আগামীকাল রাত 12টায় পুরনো চার্চে এসো। না এলে এই ছবিগুলো সবাইকে দেখাব। আমার হাত কাঁপতে লাগল। কি ছবি? কে এই ব্যক্তি? সে কি দেখেছে? রাকিব কাগজটা নিয়ে বলল, মা, এটা নিশ্চয়ই কোনো প্র্যাঙ্ক। আমরা পুলিশে খবর দেব। কিন্তু আমি জানতাম এটা সাধারণ প্র্যাঙ্ক নয়। কেউ আমাদের দেখছিল। কেউ শুনছিল। আর সেই ব্যক্তি এখন আমাদের হুমকি দিচ্ছে। সেই রাতে আমি ঘুমাতে পারলাম না। বারবার ভাবছিলাম সেই অজানা ব্যক্তির কথা। সে কি চায়? কি জানে আমাদের সম্পর্কে? পরদিন সকালে সুজন অফিসে গেল। মিতু স্কুলে গেল। রাকিব কলেজে যাওয়ার কথা থাকলেও সে বাড়িতে থেকে গেল। বলল, মা, আমি তোমাকে একা রাখতে পারব না। দুপুরের দিকে হঠাৎ দরজায় নক পড়ল। আমি দরজা খুলতে গেলাম। সেখানে দাঁড়িয়ে আছে একজন বয়স্ক মানুষ। পরনে সাদা পাঞ্জাবি, মাথায় টুপি। তার চোখে একটা রহস্যময় দৃষ্টি। সে বলল, আমি রহিম সাহেব। আমার কিছু জরুরি কথা আছে আপনার সাথে। আমি জিজ্ঞেস করলাম, কি কথা? সে বলল, আপনার ছেলে রাকিবের ব্যাপারে। সে আপনাকে নিয়ে যা ভাবছে তা খুবই বিপজ্জনক। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। এই মানুষটি কি করে জানল? রহিম সাহেব ভিতরে এসে বসলেন। বললেন, আমি অনেক পরিবারের এই ধরনের সমস্যার সমাধান করেছি। আপনার ছেলের মনে যে চিন্তা এসেছে তা প্রাকৃতিক নয়। এটা কোনো অশুভ শক্তির প্রভাব। রাকিব তখন ঘর থেকে বেরিয়ে এলো। রহিম সাহেবকে দেখে বলল, আপনি কে? কি চান? রহিম সাহেব বললেন, তুমি রাকিব, তাই না? আমি তোমার সাহায্য করতে এসেছি। তোমার মনে যে চিন্তা এসেছে তোমার মাকে নিয়ে, সেটা তোমার নিজের নয়। রাকিব চমকে উঠল। বলল, আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। রহিম সাহেব বললেন, এই বাড়িতে আগে কি ঘটেছিল জানো? 50 বছর আগে এখানে থাকত মহিউদ্দিন সাহেব। তার স্ত্রী ছিল অসাধারণ সুন্দরী। তার নাম ছিল ফরিদা। আমি শুনছিলাম মন দিয়ে। রহিম সাহেব চালিয়ে গেলেন, মহিউদ্দিন সাহেবের এক ছেলে ছিল। তার নাম ছিল নাসির। নাসির তার মা ফরিদার প্রেমে পড়ে যায়। এটা ছিল অপ্রাকৃতিক। কিন্তু সে তার অনুভূতি প্রকাশ করে। রাকিবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, তারপর কি হয়েছিল? রহিম সাহেব বললেন, ফরিদা এই অপমানে আত্মহত্যা করে। নাসিরও পাগল হয়ে যায়। মহিউদ্দিন সাহেব এই বাড়ি ছেড়ে চলে যান। কিন্তু ফরিদার আত্মা এখনও এই বাড়িতে আছে। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। বললাম, আপনি বলতে চাইছেন ভূত? রহিম সাহেব বললেন, ফরিদার আত্মা চায় সেই ঘটনার পুনরাবৃত্তি। সে রাকিবের মনে সেই অশুভ চিন্তা ঢুকিয়ে দিয়েছে। আর গতকাল যে ব্যক্তি আপনাদের ছবি তুলেছে সে আসলে নাসিরের আত্মা। রাকিব বলল, এটা অবিশ্বাস্য। আমি এসব বিশ্বাস করি না। রহিম সাহেব বললেন, তুমি রাতের বেলা স্বপ্ন দেখো না? একজন সুন্দরী নারীর স্বপ্ন? সে তোমাকে কি বলে? রাকিব চুপ করে গেল। তার মুখে ভয়ের ছাপ। আমি বুঝলাম সে সত্যিই এমন স্বপ্ন দেখে। রহিম সাহেব বললেন, আজ রাতে পুরনো চার্চে যেতে হবে। সেখানে ফরিদার আত্মার সাথে কথা বলতে হবে। তাকে শান্তি দিতে হবে। আমি বললাম, কিন্তু সেটা কি নিরাপদ হবে? রহিম সাহেব বললেন, আমি আছি। আমি জানি কিভাবে এই সমস্যার সমাধান করতে হয়। তবে আপনাদের সাহস রাখতে হবে। সন্ধ্যার দিকে সুজন আর মিতু বাড়ি ফিরল। আমি তাদের কিছু বললাম না। শুধু বললাম, আজ আমরা একটু দেরি করে ঘুমাব। রাত 11টার দিকে আমরা 3জন বেরিয়ে পড়লাম। রহিম সাহেব আগে থেকেই পুরনো চার্চে গিয়ে অপেক্ষা করছিলেন। পুরনো চার্চটা শহরের বাইরে। অনেক দিন থেকে ব্যবহার হয় না। ভাঙা দেয়াল। জানালায় কাচ নেই। চারপাশে গাছগাছালি। আমরা ভিতরে ঢুকলাম। রহিম সাহেব কিছু মোমবাতি জ্বালিয়েছিলেন। তিনি কোরআন শরীফ পড়তে শুরু করলেন। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এলো। মোমবাতিগুলো নিভে যেতে লাগল। আমি রাকিবের হাত ধরে রইলাম। রহিম সাহেব বললেন, ফরিদা, তুমি এসেছ। আমি জানি তুমি কি চাও। কিন্তু এভাবে নয়।
তুমি যে কষ্ট পেয়েছিলে সেই কষ্ট অন্যদের দিও না। হঠাৎ একটা কণ্ঠস্বর শোনা গেল। নারীর কণ্ঠ, কিন্তু খুব দুর্বল, যেন অনেক দূর থেকে আসছে। সে বলল, আমি শান্তি চাই। আমার ছেলে নাসির আমাকে ছেড়ে যেতে পারেনি। সে আমার জন্য কষ্ট পাচ্ছে। রহিম সাহেব বললেন, নাসির কোথায়? ফরিদার আত্মা বলল, সে এই পৃথিবী আর পর পৃথিবীর মাঝখানে আটকে আছে। সে আমাকে খুঁজছে, কিন্তু আমি তার কাছে যেতে পারছি না। আমার পাপের জন্য। আমি বললাম, আপনার কি পাপ? আপনি তো কিছু করেননি। ফরিদার আত্মা বলল, আমি আত্মহত্যা করেছিলাম। এটা পাপ। আর আমি আমার ছেলেকে সঠিক পথ দেখাতে পারিনি। রাকিব বলল, কিন্তু আমার মনে যে চিন্তা এসেছিল সেটা কেন? ফরিদার আত্মা বলল, নাসির তোমার মধ্য দিয়ে আমার কাছে আসার চেষ্টা করছিল। সে ভুলে গেছে আমি তার মা। সে শুধু মনে রেখেছে আমাকে তার ভালোবাসার কথা। রহিম সাহেব বললেন, ফরিদা, তুমি নাসিরকে বলো সে যেন তার পাপ ত্যাগ করে। মায়ের প্রতি সন্তানের ভালোবাসা পবিত্র, কিন্তু সেই ভালোবাসা অন্য রূপ নিলে সেটা পাপ। হঠাৎ আরেকটা কণ্ঠস্বর শোনা গেল। পুরুষের কণ্ঠ, নাসিরের কণ্ঠ। সে বলল, আমি বুঝতে পারছি না। আমি মায়ের কাছে যেতে চাই। ফরিদার আত্মা বলল, নাসির, তুমি ভুল পথে আছো। আমি তোমার মা। তুমি আমার সন্তান। আমাদের সম্পর্ক পবিত্র। তুমি অন্যভাবে ভাবো না। নাসিরের আত্মা বলল, কিন্তু মা, আমি তোমাকে ভালোবাসি। ফরিদার আত্মা বলল, আমিও তোমাকে ভালোবাসি, মায়ের ভালোবাসা দিয়ে। তুমি সেই ভালোবাসা গ্রহণ করো, অন্য কোনো ভালোবাসা নয়। রহিম সাহেব আবার কোরআন তেলাওয়াত করতে লাগলেন। ধীরে ধীরে একটা শান্তির অনুভূতি এলো। নাসিরের আত্মা বলল, মা, আমি ভুল বুঝেছিলাম। আমি তোমাকে ছেড়ে দেব। তুমি শান্তিতে থাকো। ফরিদার আত্মা বলল, তুমিও শান্তিতে যাও বাছা। আমরা পর পৃথিবীতে মিলিত হব, মা আর সন্তান হিসেবে। ধীরে ধীরে সেই অনুভূতি চলে গেল। মোমবাতিগুলো আবার জ্বলে উঠল। রহিম সাহেব বললেন, হয়েছে। তারা শান্তি পেয়েছে। আমরা বাড়ি ফিরলাম। রাকিব বলল, মা, আমার মনে আর সেই রকম চিন্তা নেই। আমি অনুশোচনা করছি। আমি বললাম, তুমি কিছু করনি। এটা তোমার দোষ ছিল না। পরদিন থেকে আমাদের জীবন স্বাভাবিক হয়ে গেল। রাকিব আবার কলেজে যেতে শুরু করল। সে আগের মতোই আমার সাথে কথা বলে। কোনো অদ্ভুত আচরণ নেই। কিন্তু এই ঘটনা আমাদের পরিবারকে আরও কাছে এনেছে। আমরা বুঝেছি যে পারিবারিক বন্ধন কত পবিত্র, আর সেই বন্ধন রক্ষা করতে হয় সতর্কতার সাথে। রহিম সাহেব আমাদের বলেছিলেন, কখনো কখনো অশুভ শক্তি আমাদের মনে ভুল চিন্তা ঢুকিয়ে দেয়া, কিন্তু আমাদের ধর্মীয় বিশ্বাস আর সঠিক জ্ঞান আমাদের রক্ষা করে। আমি এখনো মাঝে মাঝে সেই দিনের কথা মনে করি। ক্যামেরার ফ্ল্যাশ এখনো মনে পড়ে, কিন্তু এখন আর ভয় পাই না, কারণ আমি জানি যে সত্য সব সময় জয়ী হয়। রাকিব এখন ফটোগ্রাফির চর্চা করে, কিন্তু সে সুন্দর প্রকৃতির ছবি তোলে, পরিবারের ছবি তোলে, কিন্তু সেই অদ্ভুত দৃষ্টি আর নেই তার চোখে। মিতুও বড় হচ্ছে। সে এখন 14 বছরের। সে খুবই বুদ্ধিমতী। আমি তাকে সব কিছু বলিনি, শুধু বলেছি যে পরিবারের সবাই একে অপরকে সম্মান করবে। সুজনও এই ঘটনা জানে। সে বলেছে, ভালো হয়েছে যে আমরা সময়মতো সমাধান করতে পেরেছি, না হলে পরিবারের বড় ক্ষতি হতে পারত। নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকতো একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে, কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি।
সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হলো, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোড়াগি। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হলো। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেঁপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়। আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হলো, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল, তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত। আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ, আলম। তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল।
ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল, সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হলো। আলম আর তার মা তার সাথে গেল। সামিয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হলো প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। 7ম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন, কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল, সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো সামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত, তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি, তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তানিয়া বলল। আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম, কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব, তানিয়া হেসে মাথা নাড়ল। 8ম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হলো। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হলো না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল, আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এলো। রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো। কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো, তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত, আলম তাকে শক্তি যোগাত। 9ম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল, সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনো সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগু। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন, আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল, সমালোচকরাও প্রশংসা করল। 10ম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়।
পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুল, বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হলো। নাম রাখো রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাতো, তানিয়া তাকে পড়াতো। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাবো। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে দুটো ছেলে মেয়ে পরিচিত হয়েছিল। দ্বাদশ অধ্যায়, পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশজুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক। কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল, বিনলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লাল কমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত, তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুল, হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলতো, আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাতো না, জীবন দক্ষতাও শেখাতো। মেয়েদের শেখাতো কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলতো। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইতো না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছো, সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনো অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হলো। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি, তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনীর মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হলো। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল।
পঞ্চদশ অধ্যায় রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের, খুব মেধাবী মেয়ে। স্কুলে সব সময় প্রথম হয়, কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা মাকে বলল, আমি ডাক্তার হতে চাই, গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে। তুমি যা হতে চাও আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল, আমি ঢাকায় না, গ্রামেই থাকব, এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল, প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত, মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত, বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে, ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। শ্রদ্ধায় পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা, বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো, আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হলো ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রাম বাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়, এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তদশ অধ্যায় তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে সেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি, এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল, গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায় সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন 8ম শ্রেণীতে, খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনো অটুট। আলম এখনো লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হলো, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হলো। তানিয়ার স্কুল এখন অনেক বড়, 300 জন ছাত্রী, 10 জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর সামিয়া। সামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? সামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা, তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো, ডাক্তার হও, তারপর জীবনসঙ্গী খুঁজবে। 49 অধ্যায় নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল।
ফলাফল বেরোলো জিপিএ 5। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায় আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হলো। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম, তারপর ফিরে এসেছি। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলো। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলতো। 20 অধ্যায়, পরিবারের বন্ধন। 5 বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল, এমবিবিএস পাস করে ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুলল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত, যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। 21 অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত, তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হলো। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হলো। একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি, ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে। রূপা আর ফাহিমের বিয়ে হলো। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। 20 অধ্যায়, 3 প্রজন্ম। 2 বছর পর রূপার একটা ছেলে হলো। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা দাদি হলো। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে 3 প্রজন্ম। আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হলো, সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি, নাতুবু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কি। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প, প্রজন্ম থেকে প্রজন্মে। 23 অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন 60 পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে, কিন্তু লেখার হাত এখনো অক্ষুণ্ণ। সে এখনো প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে, কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন 5 বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় 20টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি। 24 অধ্যায়, গ্রামের হাসপাতাল।
রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এলো। তারা একটা 3 তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এলো। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন, এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয়। হাসপাতালে 10টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সব কিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। 25 অধ্যায় প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা 30 বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এলো। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী, কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এলো। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল, তাই ফিরে এলাম। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু, তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও, তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হলো। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে। কি 26 অধ্যায় পরবর্তী প্রজন্ম। আয়ান এখন 10 বছরের, খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হলো। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে। কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে, কেউ গরিব থাকবে না, সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয়। আয়ান প্রথম হলো, পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি, নতুন প্রজন্ম ঠিক পথে আছে। 27 অধ্যায় জীবনের সন্ধ্যা। আলম এখন 65 পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে, কিন্তু মন এখনো তরুণ। একদিন ডাক্তার বলল, তার হার্টের সমস্যা আছে, বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না, বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনো লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছো, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই, একটা আত্মজীবনী, যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। 28 অধ্যায় শেষ বই। পরের 6 মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা, কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি, আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। 29 অধ্যায় বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে।
রূপা যত চেষ্টা করল কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে। রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি। তার লেখায় সে বেঁচে আছে, তার কাজে সে বেঁচে আছে, আমাদের মধ্যে সে বেঁচে আছে। গি আলমের জানাজায় হাজার হাজার মানুষ এলো। তাকে সমাহিত করা হলো গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। 30 অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হলো। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি, আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন 15 বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে। গি বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হলো। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন 80 পেরিয়ে গেছে, কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়, ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম। আমিও কি পারবো? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো, আর কখনো হাল ছেড়ো না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছো? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ তানিয়া। তানিয়া হাসল, চোখে পানি কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে আলম, তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনে স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।